আচ্ছা দেখ, অডিও ভিডিও ওকে আছে? জানা আমাকে অডিও ভিডিও ঠিক আছে কিনা। যারা লাইভে আছিস একটু কমেন্ট করবি। যারা লাইভ ক্লাসটা করছিস তারা একটা কমেন্ট করে জানা আমাকে যে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। কে কে আছিস সেটা বুঝতেও পারছি না। দেখ, আমরা আগের দিন KLMN পদ্ধতিতে ইলেকট্রোবিন্যাস দেখেছিলাম। আমাদের আগের দিন হয়েছে যেটা, সেটা হচ্ছে KLMN পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, সেখান থেকে আমরা জেনেছিলাম যে কে কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2, এল কক্ষে 8, এন কক্ষে 18 এবং এন কক্ষে 32। এই কেএলএম পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাসে কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশন আছে, সেগুলো আমরা আগে লিখে নেব। তাহলে ছোট্ট করে আমরা সামেটিং করব সীমাবদ্ধতা বা লিমিটেশন।
কেএলএম পদ্ধতির সীমাবদ্ধতা বা লিমিটেশন। মনে রাখবি যে সর্বশেষ কক্ষে কখনোই 8টির বেশি ইলেকট্রন রাখা যাবে না। সর্বশেষ কক্ষে কখনোই 8এর বেশি ইলেকট্রন রাখা যাবে না। এটা কি রকম না, এটা যদি আমাদের নিউক্লিয়াস হয় তার পাশে কে এল এম এবং এন এই যে অরবিট গুলো রয়েছে, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ এবং এন কক্ষ, ঠিক আছে। কে কক্ষে ইলেকট্রন রাখা যায় দুটো, এল এ 1 2 3 4 5 6 7 8, এটাতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এইভাবে ইলেকট্রন গুলো ঘুরতে পারে। এরপর বিভিন্ন মৌলের পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা বিভিন্ন, আর এখানে 32টা। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 এইভাবে রয়েছে, ঠিক আছে। এখন প্রত্যেকটি পরমাণুর প্রোটন সংখ্যা অর্থাৎ ইলেকট্রন সংখ্যা বিভিন্ন, তাই প্রত্যেকটি পরমাণুর ইলেকট্রন বিন্যাসও বিভিন্ন হবে। সেই প্রত্যেকটি পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা আমরা এখন দেখব। তার আগে এই যে পদ্ধতিতে আমরা এখন ইলেকট্রন বিন্যাস করছি, অর্থাৎ এই যে কে এল এম এন পদ্ধতি, এই পদ্ধতিতে 3টি সীমাবদ্ধতা মনে রাখতে হবে, লিমিটেশন, সেগুলো রুলসে কাজে লাগাতে হবে। যেমন 1 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে সর্বশেষ কক্ষে আটটির বেশি ইলেকট্রন থাকবে না। এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি, যেমন ধর পটাশিয়াম 19, তাহলে কে এল আর এম যদি নিই, তাহলে 2 8 এখানে 9, কিন্তু যদি 9 করি তাহলে 19 হয়ে যাচ্ছে। 9 থাকতে পারে কারণ এম কক্ষে 18টা ইলেকট্রন নেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু সূত্রের সীমাবদ্ধতা যে সর্বশেষ কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকবে না, কিন্তু আমি এখানে সর্বশেষ কক্ষে 8 এর বেশি অর্থাৎ 9 বসিয়েছি, এটা কিন্তু সম্ভব হবে না। তাই আমাকে কি করতে হবে, আমাকে আবার 8 নিতে হবে, আর একটি কক্ষ নিতে হবে এবং 1 নিতে হবে। এটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 2 8 8 1। সীমাবদ্ধতা বোঝা গেছে। শেষ কক্ষে যদি আমি 9 বসিয়ে দিই, এম কক্ষর 18টা ইলেকট্রন ধারণ করার ক্ষমতা আছে। এম কক্ষে সর্বাধিক ইলেকট্রন ধারণ করার ক্ষমতা হচ্ছে 18, তাই 9 আমি বসাতেই পারি। কিন্তু যেহেতু সূত্রের লিমিটেশন রয়েছে যে শেষ কক্ষে কখনোই 8 এর বেশি বসানো যাবে না, 8 পর্যন্ত বসানো যাবে, সেই কারণে আমি এটাকে 8 করে আরেকটি বাড়তি ইলেকট্রনটিকে এন কক্ষে বসিয়েছি। নেক্সট, শেষ কক্ষের আগের কক্ষে 18 এর বেশি ইলেকট্রন থাকবে না। যেমন এখানে শেষ কক্ষে 8টা থাকবে না, সেরকম 2 নম্বর লিমিটেশন হচ্ছে শেষ কক্ষের আগের কক্ষটাতে 8 এর বেশি থাকবে না, এটা মনে রাখতে হবে। সরি, 18 এর বেশি, অর্থাৎ শেষ ঘরের আগের ঘরে 19 20 21 22 এইসব ইলেকট্রন সংখ্যা বসতে পারে না। বসবে কত না 18, তাতে বারবার 18 বসতে পারে। শেষ কক্ষে কখনোই 18 এর বেশি ইলেকট্রন বসবে না। তারপরে লিখবো আমরা 3 নম্বর লিমিটেশন,
এই যে n এর মান, n হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, n এর মান 4 এর বেশি হলেও, দেখ n এর মান যদি 4 এর বেশি হয় তখন সেই হোক, n এর মান 4 এর বেশি হলে বা 5 হলে 2n স্কয়ার নিয়ম অনুযায়ী 50 পাওয়া যায় 50, কিন্তু মনে রাখবি n এর মান 4 এর বেশি অর্থাৎ 5 6 7 8 9 10 যাই হোক না কেন কোন কক্ষে 32 টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে n এর মান 4 এর বেশি হলেও কোন কক্ষে 32 এর বেশি ইলেকট্রন থাকবে না। আগে যে আমরা দেখেছিলাম যদি n সমান 5 নি সেখান থেকে 2n স্কয়ার হয়ে যাচ্ছিল আমাদের 2 ইনটু 5 এর স্কয়ার সমান 2 ইনটু 25 সমান 50, এটা কখনোই হবে না। n হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে 2n স্কয়ার সূত্র প্রয়োগ করে আমরা কোন কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা নির্ণয় করেছি। সেখান থেকে পেয়েছি k কক্ষের জন্য 2, l কক্ষের জন্য 8, n কক্ষের জন্য 18 এবং n কক্ষের জন্য 32। কিন্তু n এর মান যদি এরপরে 4 এর বেশি হয়, 4 পর্যন্ত 32 আসছে, 4 এর বেশি অর্থাৎ 5, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোন কক্ষে সর্বাধিক ইলেকট্রন হচ্ছে 50, কিন্তু এটা হবে না। এখানে লিমিটেশনটা কি না, n এর মান 5 6 7 8, n বলতে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, n এর মান 4 এর বেশি যাই হোক না কেন কোন কক্ষে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা 32 এর বেশি হতে পারে না। এই তিনটি লিমিটেশন আমরা মনে রাখবো k এলিমেন্ট পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করার জন্য। বেশ, আমার KLM পদ্ধতিতে সীমাবদ্ধতা বোঝানো হয়ে গেছে, লেখানো হয়ে গেছে। তোমাদের সবার পুরো ব্যাপারটা ভালোভাবে বোঝা এবং লেখা হয়ে গেলে কমেন্ট বক্সে ডান করো। বেশ, এরপর আমরা এই পদ্ধতিতে 1/20 অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম অবধি মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করব। আমরা একটা ছক বানিয়ে নেব এভাবে। তোমরা বানাবে ছকটা, ঠিক আছে?
ওকে, মৌল এবং ইলেকট্রন বিন্যাস 20টি করবো আমরা কেএলএম পদ্ধতিতে। তারপরে আমরা চলে যাব নতুন আরেক পদ্ধতি, সেই পদ্ধতি গিয়ে আমরা সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তো প্রথম মৌল হচ্ছে আমাদের হাইড্রোজেন, H1। H1 কথার অর্থ হচ্ছে হাইড্রোজেন, মৌলের চিহ্ন H, হাইড্রোজেন একটা পরমাণু, এর সামনে বসিয়েছি আমি নিচের দিকে 1, এর অর্থ হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটি প্রোটন আছে। তো যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে একটি প্রোটন, সেই মৌলের পরমাণু নিউক্লিয়াসের বাইরে একটি ইলেকট্রন। আমরা জানি অ্যাটমিক নাম্বার হচ্ছে মৌলের পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা, আর আমরা এটাও জানি প্রোটন সংখ্যাই হচ্ছে মৌলের ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ নিউক্লিয়াসে যতগুলি প্রোটন আছে, নিউক্লিয়াসের বাইরে ততগুলি ইলেকট্রন আছে। তাহলে আমরা যদি কারোর প্রোটন সংখ্যা জানতে পারি, অবশ্যই জেনে গেলাম তার ইলেকট্রন সংখ্যা। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, তাই আমরা জেনে নিচ্ছি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যাও 1। সেই একটা ইলেকট্রন কোন কক্ষে আছে? কে এল এম এন। আচ্ছা, ডেটটা 29। ঠিক আছে, তোদের সব দিক খেয়াল আছে বল। দেখ, হাইড্রোজেনের একটি ইলেকট্রন, সেই একটি ইলেকট্রন আমরা কোথায় রাখবো? হাইড্রোজেনের একটি ইলেকট্রন, তাহলে আমরা শুরু করব কে দিয়ে। কে ঘর পূর্ণ হলে পরে এল ঘর নেব, এল ঘর পূর্ণ হলে পরে এম ঘর নেব, এম ঘর পূর্ণ হলে পর এন ঘর নেব। এখন সর্বোচ্চ কথার মানে হচ্ছে কে কক্ষে সব থেকে বেশি দুটি থাকতে পারে, তার বেশি থাকতে পারে না, তার কম থাকতে পারে। একই রকম ভাবে এল কক্ষে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা 8, এর অর্থ হলো এর ঘরে 8টি ইলেকট্রন রাখা যেতে পারে, এর কম রাখা যেতে পারে, কিন্তু এর বেশি কখনোই রাখা যেতে পারে না। সর্বোচ্চ কথাটার মানে এখানে এটা দেখাচ্ছে। তাহলে যেহেতু হাইড্রোজেনের একটি ইলেকট্রন, তাহলে আমরা কি করব? সেটা কোথায় রাখবো? না, রাখবো আমরা কে কক্ষে। এটি হচ্ছে আমাদের হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ কে কক্ষে একটি ইলেকট্রন। হয়ে গেল হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এরপর 2 নম্বরে চলে যাব আমরা হিলিয়াম 2। হিলিয়ামের দুটি ইলেকট্রন কোথায় থাকবে? না, কে কক্ষে। চলে যাব আমরা 3 নম্বরে লিথিয়াম, 3টি ইলেকট্রন। এটা কি হবে বলতো? লিথিয়ামের কে কক্ষে থাকবে 2টো। কে কক্ষ সম্পূর্ণ হওয়ার পরেও লিথিয়ামের কাছে আরো একটি ইলেকট্রন বাড়তি রয়েছে, যার জন্য আমাদের পরের কক্ষটি নিতে হবে। পরের কক্ষটি হচ্ছে এল, সেখানে সর্বোচ্চ থাকতে পারে 8টা, কিন্তু লিথিয়ামের কাছে আছে আর একটা, যে সর্বোচ্চ 8টা রাখতে পারে, সে সর্বনিম্ন 0 রাখতে পারে, আবার 1ও রাখতে পারে, আবার 8 পর্যন্ত রাখতে পারে। তাহলে এরপরে হয়ে যাবে এল ঘরে একটা। এটা হচ্ছে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। তারপরে 4 নম্বর চলে আসবো আমরা বোরন 2 2। তারপরে আমরা চলে আসবো বোরনের পর বেরিলিয়াম 5 2 3। এই সংখ্যাটাকে আমরা ভাঙবো এই নিয়ম অনুযায়ী। তারপরে কার্বন 2 4। তারপরে হবে আমাদের নাইট্রোজেন 2 5। নামগুলো আমি লিখছি না, কারণ তোমাদেরকে পিডিএফ ফাইল পাঠানো হয়েছে, সেখানে সমস্ত মৌলের নাম দেওয়া আছে। 8 হচ্ছে অক্সিজেন 2 6। এল কক্ষে আমরা 8 অবধি বসাতে পারবো। 9 হচ্ছে আমার ফ্লোরিন 2 7।
আর 10 হচ্ছে আমার নিয়ন 2 8। এরপরে আমার 11 নম্বর মৌলের নাম হচ্ছে 11 নম্বর মৌলের নাম হচ্ছে সোডিয়াম Na11। এখানে আমরা কে এলিমেন্ট নিয়ে নেব। তোমরা নিজেরা করতে থাকো আমার সাথে সাথে। সোডিয়ামের হচ্ছে 2 8 10 হয়ে গেছে, কারণ এই ঘরে 9 বসবে না, কারণ লিমিটেশন হচ্ছে 8টি, 8 এর বেশি হবে না, কারণ এই কক্ষ 8 এর বেশি ইলেকট্রন ধারণ করতে পারে না। কিন্তু আমার কাছে এখনো একটা আছে, তো আমি বাড়তি কক্ষ নেব। একটা বিস্কুট প্যাকেট নিয়ে এসেছিস, এই ছোট ছোট কৌটা রাখছিস, প্রথম কৌটায় 2টি বিস্কুট রাখা যায়, তো 2টি রাখবো। তারপরে কৌটাতে 8টা বিস্কুট রাখা যায়, যদি আমার এখানে 2টো রাখার পরে আরো 8টা থাকে তো 8টা রাখবো। 7টা থাকলে 7টা রাখবো, 6টা থাকলে 6টা রাখবো, 5টা থাকলে 5টা, 4টা থাকলে 4টা, 3টা থাকলে 3টা, 2টো থাকলে 2টা, 1টা থাকলে 1টা, না থাকলে রাখবো না। আর যদি আমার কাছে 8টা রাখার পর আরো থাকে তো আমি তারপরে ঘরে রাখবো, ইজি। 12 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম 2 8 2। 13 নম্বরে অ্যালুমিনিয়াম 2 8 3। 14 নম্বর হচ্ছে সিলিকন 2 8 4। আর 15 নম্বরে হচ্ছে আমার ফসফরাস 2 8 5। 16তে হচ্ছে আমার সালফার 2 8 6। আর 17 নম্বরে হচ্ছে ক্লোরিন 2 8 7। 18 নম্বরে হচ্ছে পটাশিয়াম সরি আর্গন 2 8 8। 19 নম্বরে হচ্ছে আমার পটাশিয়াম 2 8 9, কারণ আমার কাছে 2 8 10 আর 9 19, কিন্তু লিমিটেশন হচ্ছে শেষ ঘরে 8 এর বেশি রাখা যাবে না, কিন্তু এম কক্ষে 18 অবধি রাখা যাবে। যেহেতু পটাশিয়ামের ক্ষেত্রে এম কক্ষটা শেষ কক্ষ হয়ে গেছে, তাই এখানে 9টা ইলেকট্রন রাখা যাবে না, কারণ লিমিটেশন হচ্ছে 8 এর বেশি থাকতে পারে না শেষ কক্ষে, তাই এটাকে আমরা 8 করতে বাধ্য। এখনো কিন্তু আমার হাতে একটি ইলেকট্রন আছে, তো আমাকে আরেকটা কৌটা নিতে হবে, অর্থাৎ এন কৌটা। 20 নম্বরে হচ্ছে ক্যালসিয়াম 20 2 8 8 2। দেখে নাও, সরি, এটা হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম দেন বোরন। ঠিক বলেছিস, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম। ঠিক করে নিবি এইখানটা। বেরিলিয়াম বোরনটা আমার উল্টো পাল্টা হয়ে গেছিল, আগে বেরিলিয়াম তারপরে বোরন, বোরন 5। পুরোটা হয়ে যাওয়ার পর আমাকে জানাও কমেন্ট বক্সে যে সবাই নিজেরা করতে পেরেছো বুঝে বুঝে এবং কমপ্লিট হয়ে গেছে। দেন আমি তোমাদেরকে নতুন নিয়ম শেখাবো, যে নিয়মে এই ইলেকট্রন বিন্যাসই করব, কিন্তু পুরোপুরি নিয়মটি আলাদা। এখানে যেমন কক্ষ অর্থাৎ অরবিট ইউজ করেছি আমরা, সেই অরবিটের নাম দিয়েছি KLMN। এর পরের নিয়ম ইউজ করব আমরা সাব অরবিট উপকক্ষ, তাদের নাম দেবো SPDF, এবং এই উপকক্ষগুলোই পরবর্তীকালে পর্যায় সারণীতে ব্লক রূপে কাজ করবে। যখন পড়াবো তখন দেখাবো, এখন শুধুমাত্র নিয়ম শেখাচ্ছি, পরের দিন থেকে আমাদের পর্যায় সারণী শুরু হবে পড়তে, আর এগুলো আমরা পর্যায় সারণী পড়ার জন্য রেডি করে নিচ্ছি।
তোদের অনলাইনে পর্যায় সারণী পড়তে কারো সমস্যা হচ্ছে না তো? কারণ অফলাইনে অনেকেই আসছে, আবার অনলাইনে তোরা করছিস। তোরা যতদিন অনলাইনে করবি আমি করাবো, আমি জোর করছি না কাউকে। আমার চাপ হচ্ছে হয়তো 3টে অফলাইন ব্যাচ, তার সাথে তোদের আরেকটা অনলাইন ব্যাচ, মোট 4টা ব্যাচ পড়াতে হচ্ছে। তা সত্ত্বেও ঠিক আছে, তোরা যদি চাইছিস অনলাইন করতে, অনলাইন কন্টিনিউ কর, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ভালো করে বুঝতে পারছিস কিনা সেদিকটা একটু খেয়াল রাখবি। কোনো জায়গায় সমস্যা হলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিবি। যারা লাইভে আছো প্রত্যেকে কমেন্ট করবে হয়ে গেলে পর। চেষ্টা চেষ্টা তো শুনছি ভীষণ ভয় করোনাকে। বলছি চেষ্টা ভীষণ ভয়ে ভয়ে আছে একদম। অফলাইন টিউশন যেসব যাচ্ছিস ওই চেষ্টা একদম মাস্ক টাস্ক পরে ঢাকা ফাঁকা নিয়ে যায়, খুব ভালো জিনিস। বাইরে বেরোলো নিয়ম মেনে চলবি, ডিস্টেন্স মেনটেন করবি, মাস্ক পরবি, স্যানিটাইজার ইউজ করবি, অবশ্যই ভালো। নিজেকে সেফ রাখ, তাহলে সবাই সেফ থাকবে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাস না, ভয় পেলে সমস্যা। ভয় পাওয়ার কিছু নেই, যে কোনো দিন যে কোনো সময় যে কোনো কারো হতে পারে, তোর আমার হতে পারে, অনেকের হয়েছে, কোনোটাই ভয়ের নয়। তবে সাবধানে থাক, শুধু শুধু না হয় ভালো। ভালো তো কিছু নয় যে না হোক, ভালো জিনিস বিরাট কিছু হবে সেটা নয়, কিন্তু হয়ে গেল ভয়ের কিছু নেই, টেনশন করিস না। চেষ্টা ভয়ের কিছু নেই বাবা। এতজন বাইরে বেরোচ্ছে, সবই তো ওপেন হয়ে গেছে, এত এত জনের হয়েছে, ভয়ের কি আছে? ভয় একদম করবি না। আচ্ছা আমি তাহলে টেবিলটা মুছে ফেলি। হ্যাঁ, আশা করি সবাই করে নিয়েছিস। নতুন নিয়মে আমরা ইলেকট্রন বিন্যাস শিখব, যে নিয়মটি আমাদের সারা জীবন কাজে লাগবে। এরপরে আর কোনো নিয়ম থাকবে না তোমাকে শেখানোর মতো। ইলেকট্রন বিন্যাসের এটাই সর্বশেষ নিয়ম। দেখ, যেমন বলছিলাম না কে এল এম এন কক্ষে ইলেকট্রন বসবাস করে, সেভাবে আবার আমরা বলবো যে এস পি ডি এফ, এই যে সাব অরবিট গুলো আছে, এই সাব অরবিট গুলো বা উপকক্ষে ইলেকট্রন বাস করে। তো সাব অরবিট দিয়েও ইলেকট্রন বিন্যাস করা যায়, আবার অরবিট দিয়েও ইলেকট্রন বিন্যাস করা যায়। অরবিট দিয়ে অর্থাৎ কে এল এম এন পদ্ধতি দিয়ে, আর সাব অরবিট দিয়ে অর্থাৎ এস পি ডি এফ দিয়ে। পরবর্তীকালে আমরা সাব অরবিট অরবিট পড়বো। হ্যাঁ, এখন যেহেতু শুধু নিয়মটা শিখছি, এখন আমি ডিটেইলস আলোচনা করছি না, শুধু নিয়মটা দেখ। অনলাইন আর অফলাইনে একই হচ্ছে, এবং যতদিন পড়াবো ততদিন একই হবে। যেদিন অফলাইনের ব্যাচ ছুটি থাকবে সেদিন অনলাইনের ব্যাচও ছুটি থাকবে। যে টপিক আমি অফলাইনে পড়াবো সেই টপিকই অনলাইনে পড়াচ্ছি, বিন্দুমাত্র কোনো পার্থক্য হবে না। ঠিক আছে, পাই টু পাই একদম সেম টু সেম হবে। চেষ্টা তোর কথা আমি বুঝতে পারছি, কিন্তু ভাই বাবা কেউ শুনবে না কথা, কারণ বাইরে বেরোলে শোনাটাও সম্ভবও নয় কতটা, আর কতটা কেউ শুনবেও না। অতএব চেষ্টা করি বাইরে না বেরোনোর। যদি তোকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হয় তাহলে তুমি বাইরে বেরিও না, কারণ বাইরে বেরোলে তোমার কথা কেউ শুনবে না। চলো আমরা নেক্সট প্রসেসে চলে আসি। হেডিং করো এস পি ডি এফ পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস। এখানে মনে রাখবি যে এই এস এর সর্বোচ্চ মান হচ্ছে 2, পি এর সর্বোচ্চ মান হচ্ছে 6,
ডি এর সর্বোচ্চ মান হবে 10 আর এফ এর সর্বোচ্চ মান হবে 14। এটা কিভাবে আসছে আমি পরে অবশ্যই দেখাবো। এখন শুধুমাত্র নিয়মটা বোঝার জন্য মনে রাখো যে এস সাব অরবিটে অর্থাৎ এস উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, তার বেশি কখনোই নয়। এবং এক্ষেত্রে ইলেকট্রনগুলোকে পাওয়ারে লিখতে হয়, অর্থাৎ এস এর মাথায়। কেমন করে লিখতে হয়, কি লিখতে হয় সব দেখাবো, শুধু শুনে রাখ। আর পি সাব অরবিটের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6। পি 6 এর বেশি ইলেকট্রন ধারণ করতে পারে না, কিন্তু 6 এর কম করতে পারে, অর্থাৎ 6, 5, 4, 3, 2, 1, 0 এগুলো সব পারে। মানে 0 মানে পি অরবিট নেই আর কি, সাব অরবিট নেই। ম্যাক্সিমাম মানটা হচ্ছে 2, 6, 10, 14। এস এর 2 এর বেশি কোনো মতেই হবে না, পি এরও 6 এর বেশি হবে না, ডি এরও 10 এর বেশি হবে না, এফ এরও 14 এর বেশি হবে না। এটি মাথায় রেখে করতে শুরু করবে। কেমন করে করব আমরা না, এসপিডিএ পদ্ধতি ইলেকট্রোবিন্যাস করার জন্য একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা আমরা এই খাতায় বানিয়ে নেব, সেখান থেকে যে ফর্মুলাটা পাবো সেই ফর্মুলা অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে থাকবো। দেখ ফর্মুলাটা আগে আমি বানাচ্ছি, সবাই আগে ভালো করে আমার বানানোটা দেখবি, তারপরে আমি যখন করতে বলবো তখন তোরা করবি। এভাবে লিখতে হয় 1s 2s 3s 4s 5s 6s 7s, 7 পর্যন্ত নিলেই হবে। তাহলে s এর কটা ঘর নেব, 1s 2s 3s 4s 5s 6s 7s। এরপর নেব আমি p, কিন্তু মনে রাখবে যেহেতু s টা শুরু থেকে হয়েছে অর্থাৎ 1 থেকে আছে, p যেহেতু দ্বিতীয়ত শুরু হচ্ছে, তাই p টাকে আর 1 থেকে নেব না, p টাকে নেব 2 থেকে, ঠিক 2 এর পাশে। নিশ্চয়ই সবাই করতে পারবি। এরপর নেব আমরা ডি কে, ডি যেহেতু 3 নম্বরে আছে, থার্ড পজিশনে আছে, তাই আমরা 1 2 ডি এ থাকবে না, ডি এ শুরু হবে থার্ড থেকে, 3 থেকে, অর্থাৎ 3p এর পাশে থেকে। নেক্সট বুঝতে পারছিস, এফ আছে 4 নম্বরে, অর্থাৎ 4 থেকে শুরু হবে, অর্থাৎ 4d এর পাশে। এরপরে কি কাজ, এরপরে সূত্রটাকে আমরা কেমন করে লিখবো না, দেখ আমি যেভাবে এগুলোকে কাটছি, যেভাবে কাটবো সেভাবে লিখবো। প্রথমে আমি কাকে কাটলাম, প্রথমে কাটলাম 1s কে, তাহলে আমি এখানে লিখবো 1s। তারপর কাকে কাটলাম 2s কে, তাহলে লিখবো 1s এর পরে আসবে 2s। তারপর কাকে কাটলাম, আগে 1s কে কাটলাম, দিয়ে 2s কে কাটলাম, তারপর কাটলাম 2p 3s, পর পর 2p 3s। দেন কাটলাম 3p 4s, অ্যারোটা ওই জন্য দেওয়া আছে, যেদিক দিয়ে কাটছি সেদিক বরাবর অ্যারো আছে, তাহলে 3p 4s। তারপরে 3d 4p 5s, পর পর, হ্যাঁ 3d 4p 5s, এক লাইনে লেখাটা হবে, আমার জায়গা নেই বলে নিচে নামিয়ে নিলাম, এরকম নয় 1s 3d নয়, 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s। আবার 4d 5p 6s, 4d 5p 6s। আগে দেখে নে, দেখার করানোর সময় বোঝানোর সময় লিখবি না, বারণ করছি বারবার, তাও অনেকে লিখছিস।
আগে দেখে নে তারপর লিখবি। 4f 5d 6p 7s, 4f 5d 6p 7s। फाइव एफ 6d 7p, 5f 6d 7p। তারপর কাটবো 6f 7d এবং 7f। এবার তোমরা লিখতে পারো, এটি হচ্ছে আমাদের নিয়ম, রুল। এই রুলটা আমরা মুখস্থ করে রাখতে পারি, মনে রাখতে পারি বারবার প্র্যাকটিস করে, অথবা প্রয়োজনে এইভাবে আমরা বানিয়ে নিতে পারি। আমার তো এখানটা এটা পুরোটা মুখস্থ নেই, তাহলে আমি কি করে লিখলাম? আমি তো লিখলাম এটা, কি করে লিখলাম না এখান থেকে দেখে দেখে লিখলাম। 1s 2s মিলিয়ে নে, 1s 2s 2p 3s 3d 4p 5s 3d 4p 5s 4d 5b 6s 4d 5b 6s 4f 5d 6p 7s 4f 5d 6p 7s 5f 6d 7p 5f 6d 7p 6f 7d 6f 7d 7f 7। চলো এবার প্রত্যেকে নিজের নিজের খাতাতে করতে শুরু করো। প্রত্যেকের লেখা বোঝা হয়ে গেলে পরে কিন্তু ডান করবি। আমি চাই প্রত্যেকে কমেন্ট কর। করো আস্তে আস্তে, তাড়াহুড়োর কিছু নেই। যারা লাইভ করছো আমি চাই প্রত্যেকে কমেন্ট করবি হয়ে গেলে, নাহলে কিন্তু যারা কমেন্ট করবি তাদের কথা মতোই কিন্তু আমি চলবো।
দাঁড়া, শেষটা দাঁড়াতে বলেছে, একটু শেষটা হয়ে যাক। আচ্ছা, তাহলে আশা করি সবার হয়ে গেছে। দেখ এবার আমরা কেমন করে করব। এই 1s থেকে শুরু করে 7 পর্যন্ত এই রুলসটা প্রত্যেকের জন্যই শুরু থেকে শুরু হবে। প্রত্যেকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করার জন্য রুলসটা প্রথম থেকে শুরু হবে, অর্থাৎ 1s দিয়ে শুরু হবে। প্রত্যেকের 1s দিয়ে শুরু হবে। 1s এর ঘর সম্পূর্ণ হওয়ার পর যদি আরো ইলেকট্রন আমার হাতে থাকে তাহলে আমি পরের ঘরটা নেব, আরো থাকলে তারপরের ঘরটা, আরো থাকলে তারপরের ঘরটা। যেমন যেমন ইলেকট্রন আমার কাছে থাকবে আমি তেমন তেমন পরবর্তী ঘরগুলিকে নিতে থাকবো। যেমন দেখো হাইড্রোজেন 1, হাইড্রোজেনে রয়েছে একটি ইলেকট্রন, তাই আমরা প্রথম ঘরটা দিয়ে শুরু করব। প্রথম ঘরের নাম হচ্ছে 1s, প্রথম ঘরের নাম হচ্ছে 1s। এবং সেই ঘরে কটি ইলেকট্রন থাকতে পারে? 1s এর ঘরে দুটি ইলেকট্রন থাকতে পারে। যেহেতু s এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2, এখানে হাইড্রোজেনে দুটো ইলেকট্রন নেই, একটা ইলেকট্রন আছে। তো যে সর্বাধিক দুটো ধারণ করতে পারে সে ধারণ নাও করতে পারে, আবার একটাও করতে পারে, আবার দুটোও করতে পারে, কিন্তু তিনটা কখনোই পারে না। যার ম্যাক্সিমাম মান হচ্ছে 2 তার হতে পারে মান 2, 1, 0। এখানে 2 আছে না 0 আছে না 1 আছে? না, এখানে 1 আছে, তাই এখানে হবে 1। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি হলো? 1s1। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো 1s1। এরপরে চলে যাব আমি হিলিয়াম। এটার ক্ষেত্রে 1s নেব, এমন নয় যে হাইড্রোজেনকে 1s নিয়েছি তাহলে হিলিয়াম শুরু হবে 2s থেকে, এমন কিন্তু নয়। ভোজবাড়িতে যখন খেতে বসিস, পর্ব লাইন দিয়ে আমরা বসি, তো প্রথমে যে বসে তাকে দেওয়া হয় নুন আর কাগজি, দ্বিতীয় যে বসে তাকে কি ভেজিটেবল চপ আর স্যালাড সস দেওয়া হয়, আর 3 নম্বর জনকে কি ভাত দেওয়া হয়, 4 নম্বর জনকে ডাল, 5 নম্বর জনকে মাংস, 6 নম্বর জনকে মিষ্টি, 7 নম্বর জনকে আইসক্রিম, 8 নম্বর জনকে শুধু হাত ধোয়ার জল, এমন তো নিশ্চয় নয়। প্রথম থেকে শেষ অবধি প্রত্যেককেই পুরো মেনুটা দেওয়া হয়। তো এটা হচ্ছে আমার ভোজের মেনু। এই মেনুটা আমাকে প্রত্যেকটি মৌলকে দিতে হবে। এবার যার যতটা ধারণ করার ক্ষমতা আছে। কেউ ভাত খায় না, কেউ ডাল খায় না, কেউ মাংস খায় না, কেউ মিষ্টি খায় না, কেউ চাটনি খায় না, কেউ ভেজিটেবল চপ খায় না, কেউ নুন খায় না, কেউ কাগজি খায় না। যে যেটা খায় না তার সেটা বাদ হবে, কিন্তু যে যেটা খায় তাকে সেটা দিতে হবে। এখানে 1s হাইড্রোজেন শুধু খেয়েছে 1s, বাকিগুলো খায়নি, তো বাকিগুলো দিইনি। হিলিয়ামও খেয়েছে 1s থেকে শুরু হবে, 1s থেকে শুরু হবে। হিলিয়ামের ইলেকট্রন 2টি আর s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, তো 2 নিবে। তারপরে কি আমার আর 2s 2p 3s নেওয়ার প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? না, আমার কাছে আর ইলেকট্রন বেঁচে নেই, ইলেকট্রন ফুরিয়ে গেছে। যদি একে 2 দেওয়ার পর অর্থাৎ s ঘরটাকে সম্পূর্ণ করার পর আমার কাছে আরো ইলেকট্রন বেড়ে থাকতো, তাহলে আমি 3 নম্বর ঘরটা নিতে বাধ্য হতাম বা 2 নম্বর ঘরটাও নিতে বাধ্য হতাম। আমি আমার প্রয়োজন অনুযায়ী এই সূত্রটাকে নিতে থাকবো। যেমন ধর 3 নম্বর হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের জন্য আবার আমরা নেব প্রথম ঘর হচ্ছে 1s, 3টে ইলেকট্রন আছে, তাহলে আমি এখানে 3 বসাতে পারি না। আমার রুল বলছে আমি s এর 2 এর বেশি বসাতে পারি না। s এর পাওয়ার এই ক্ষেত্রে 2 এর বেশি কোনো মতেই হবে না। তো আমি s অরবিটকে দুটো ইলেকট্রন দিলাম।
এস সাব অরবিটকে দুটো ইলেকট্রন দেওয়ার পরেও লিথিয়ামের জন্য আরো একটা ইলেকট্রন বেড়ে আছে, তো আমাকে এরপরে আরো একটা ইলেকট্রনকে রাখতে হবে, যার জন্য আরেকটি ঘর আমার নিতে হবে। 1s এর পরে কোন ঘর আছে? 1s এর পরে আছে 2s। হাতে আছে একটি ইলেকট্রন, s একটা নিতে পারে, না নিতে পারে, দুটো নিতে পারে, তিনটা নিতে পারে না, তো একটা নিবে। তো সবসময় খেয়াল করব এই পাওয়ার গুলো যোগ করব, 1 1 2 2 2 প্লাস 1 3 3। এই পাওয়ার গুলো হচ্ছে টোটাল ইলেকট্রন নাম্বার, আর এগুলো হচ্ছে টোটাল ইলেকট্রন নাম্বার। বেরিলিয়াম 4 কি হবে? 1s 2, তারপরে 2s 2, তারপরে 2p 0। লাগবে না 2p ঘর, কারণ আমার 2 2 4, আমার 2 2 4 2 2 4। s সাব অরবিট কমপ্লিট এবং বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যাও টোটাল কমপ্লিট। এরপর চলে যাব আমি বোরন। বল তো বোরনটা কি হবে? বোরনটা বল। হাইড্রোজেন আমি করে দিলাম, হিলিয়াম করে দিয়েছি, লিথিয়াম করে দিয়েছি, বেরিলিয়াম করে দিয়েছি। তোমরা আমাকে বোরনটা কি হবে কমেন্ট বক্সে লেখো। পাওয়ারে লিখতে পারবি না, পাশে লিখে দিবি। যেমন এটা যদি বেরিলিয়ামটা বলতাম কেমন করে করতিস? 1s 2 2s 2 এভাবে। তো আমাকে বোরন করে দেখাও। শুধু বোরন নয়, 1 থেকে 30 টি মৌলের ইলেকট্রন বিন্যাস তোমাকেই করতে হবে। যারা বুঝে গেছো এবং শিখে গেছো তারাই কেবলমাত্র করতে পারবে। তাহলে এবারে আমার সাথে সাথে করে যাও। প্রথমে করো হাইড্রোজেন 1s1, হিলিয়াম 1s2, লিথিয়াম 1s2 2s1, বেরিলিয়াম 1s2 2s2, বোরন করো নিজে। কোয়েল করেছে 1s2 2s2 2p1। দেখে নেবো কোয়েলটা ঠিক হয়েছে কিনা। কি করে দেখবো? চলো শুরু করো। রুলস 1s, পাঁচটা আছে, দুটো আরামসে দিতে পারবো। 1s2 এখনো তিনটা আছে, তাহলে পরের ঘর 2s 2s2। কেন স্যার 2s3 কেন করবো না? কারণ s এর সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 রে, তার জন্য করতে পারবো না। আচ্ছা 2 2 4, এখন একটা আছে, পরের ঘর নেবো 2p1। 1s2 2s2 2p1, 1s2 2s2 2p1। তাহলে এরপর নিজেরা করে যাও পরপর। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। আগে 20 পর্যন্ত হোক, তারপর আমরা 20 বাইরে যাব।
20 দৈনিক সবাই করো। মাঝে মাঝে তোমরা ঠিক করছো কিনা সেটা টেস্ট করার জন্য যে কোনো মৌলের আমাকে একটা ইলেকট্রন বিন্যাস করে পাঠাবে। ধর কেউ নাইট্রোজেন পাঠালি, কেউ নিয়ন পাঠালি, কেউ অ্যালুমিনিয়াম পাঠালি, কেউ ক্লোরিন পাঠালি, কেউ ক্যালসিয়াম পাঠালি, আমি তখন তাকে বলে দেবো তুমি ঠিক করেছো কিনা। তাহলে অনলাইনেও শিখতে পাচ্ছিস, কি বলছিস যে তোরা অনলাইনেও এইসব জিনিসগুলো শিখতে পাচ্ছিস। সবাই মিলিয়ে নিবি একবার করে। আমাকে সবাই সোডিয়ামটা করে দেখাও তো, সোডিয়ামটা করে দেখাও, সোডিয়ামটা করে দেখাও আমাকে। প্রত্যেকে সোডিয়াম করে দেখাও, সোডিয়াম মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাস করে দেখাও আমাকে এসপিডিএফ পদ্ধতিতে। ওয়ান এস টু, 2s2, 2p6, 3s1, কারেক্ট আনসার। চেষ্টা করেছে, আমি এখান থেকে দেখে দেখে করব। 1s2, 2s2, 2p6, 2 2 4 6 10, 2p6, তাহলে শুরু হবে 3s1। আবার 1s2, 2s2, 2p6, 3s2, 1s2, 2s2, 2p6, 3s2, 2 2 4 6 10 আর 2 12, 3s শেষ হয়ে গেছে, শুরু হবে 3p এর ঘর, 3p1। এভাবে করে করে আয়, এখানে এসে পাবি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 2 2 4 6 10 11 12 6 18, 18 হয়েছে। 3p পরে হচ্ছে 4s, 4s2, 2 2 4 6 10 2 12 আর 6 18 2 20। এই 20টি মৌলের ইলেকট্রন বিন্যাস হলে পর আমাকে বলো, আমি আরো 10টি মৌলের ইলেকট্রন বিন্যাস করতে দেবো। সবাইকার নিশ্চয়ই বাঁ দিকটা হয়ে গেছে, হাইড্রোজেন থেকে নিয়ন অবধি সবাইকার করা হয়ে গেছে। তাহলে আমি এই দিকটা মুছে বাকি 10টা দিয়ে দিচ্ছি আবার। কুড়ির পরে 21 হবে স্ক্যান্ডিয়াম 21। নামগুলো তোমরা পিডিএফ এ পেয়ে যাবে। টাইটেনিয়াম 22, ভ্যানাডিয়াম 23, ক্রোমিয়াম 24,
ম্যাঙ্গানিজ 25, আয়রন 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29, জিঙ্ক 30। এখানে দুটো ব্যতিক্রম আসবে, ক্রোমিয়ামের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে আর আর কপারের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। তোমরা এখন যে নিয়মে আমি শেখালাম সেই নিয়মে সবগুলো করে নাও। পরবর্তীকালে যখন আমরা সন্ধিগত মৌল পড়ব তখন আমরা এই ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাসের যে পার্থক্য, যে চেঞ্জ, যে ব্যতিক্রম সেটা আমরা তখন দেখাবো। এখন তুমি যেমন মনে করছো করে নাও। এটা সবাই হয়েছে তো? 1s2 2s2 2p6 3s2 3p4, এটা পুরোটা একই হবে। তারপর এটা 3p5 সেম, 3p6 সেম, 3p6 4s1। স্ক্যান্ডিয়াম থেকে শুরু করো। এই 30টি পরের দিনের তোমাদের কাজ রইল এই 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস ভালো করে মনে রাখা এবং এই 30টি মৌলের নাম পরপর ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী মৌলগুলির নাম: হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লৌহ, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এইভাবে আমরা মোট 30টি মৌলের নাম পরিষ্কারভাবে মনে রাখবো এবং তাদের ইলেকট্রন বিন্যাস কোন পদ্ধতিতে? না এসপিডিএ পদ্ধতিতে। আর 20টা মৌলের নাম তো মনে থাকিয়ে যাচ্ছে, তাহলে থেকেই যাবে। এবং কেএলএম পদ্ধতিতে আমরা আগে থেকেই জানি, সেটা রিভিশন করে নিয়েছি। এটা আমাদের কাছে নতুন, সেহেতু আমরা এটাকে খুব ভালো করে রেডি করে রাখবো। 30টা পর্যন্ত বলে পর সবাই আমাকে জানাও যে হ্যাঁ আমাদের হয়ে গেছে, তারপরে আমি বাকি কথা বলছি। এই দুটো নিয়ম শিখিয়ে দিলাম ইলেকট্রন বিন্যাসের, কেএলএমএন আর এসপিডিএম। এই দুটো নিয়ম ভালোভাবে আমার মধ্যে বা আমাদের মধ্যে রেডি থাকলে পরে তবেই আমরা পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণীটাকে খুব ভালো করে খুঁটি খুঁটি পড়তে পারবো। কোনো জায়গায় আমাদের আর আটকাতে হবে না বা আমরা আটকে যাবো না। এগুলোর মধ্যে কারোর কোনো কিছু আটকে গেলে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লৌহ, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই 10টা যদি কারোর কোনো জায়গায় আটকে গেছে আমাকে কমেন্টে লিখ, সেটা আমি করে দেবো, না হলে আমি আর করছি না। অফলাইনে আমি একটাও করে দিইনি, অফলাইন ব্যাচে আমি 2 থেকে 3টি করে দিয়েছিলাম, বাকিগুলো সবাই নিজেরা করেছে। আর এতগুলো আমি এখানে করে দিলাম তার কারণ হচ্ছে যেহেতু এটা অনলাইন ব্যাচ, এখানে আমি খাতা কারেকশন করতে পারবো না, আর কেউ আমার খাতা দেখাতেও পারবি না। তাই যাতে কোনো ডাউট না থাকে তাই আমি এখানে করে দিলাম। কিন্তু 20টা করে দেওয়ার পর আর করার দরকার নেই, বাকিগুলো করো, আস্তে আস্তে করো, হড়বড়ানির কিছু নেই। এরপরে আমি আজকে আর কিচ্ছু পড়াবো না, এটাই আমাদের লাস্ট টপিক। আজকে এই অবধি থাকছে, পরের দিন আবার আমরা পর্যায় সারণী শুরু করব। অতএব এটাকে ভালো করে নোট করো।
হয়েছে? হলে আমাকে জানাও। আর যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস মানে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস আটকে গেছে সেটা আমাকে জানাও, সেটা আমি আগে করব। সবগুলো পেরে গেছিস? এমন কি কেউ আছিস কারো কোনো কিছু আটকেছে? না 30টা হয়ে গেছে? যাদের যাদের সবগুলো হয়ে গেছে তারা ডান করো এবং ভিডিও ক্লাস অফ করে দাও। আজকে আর নতুন কিছু পড়ানোর নেই আমার। পরের দিন আমরা পর্যায় সারণী স্টার্ট করব। ঠিক আছে, সবাই শিখতে পেরেছিস? আশা করি এই পদ্ধতিটা ভালো লেগেছে। কেএলএমএন পদ্ধতির মতোই এটাও ইলেকট্রন বিন্যাস পদ্ধতি এবং এটা সর্বস্তরে গৃহীত, অর্থাৎ উঁচু ক্লাসও এটাই কাজে লাগবে, ওই জন্য এখনই শিখিয়ে দিলাম। তাহলে এই পর্যন্ত থাকছে। ওকে, বাই। বাকিরা করে নে, যদি কারো কোনো জায়গায় আটকায় আমার কল করবি বা মেসেজ করবি। ঠিক আছে?